থেকে কইতেছিলাম যে বিএনপি ভারতীয় স্বার্থের কাছে আত্মসমর্পণ করেছে। আজ আমি সেই আত্মসমর্পণ করার টাইমলাইন আর ঘটনাগুলা প্রমাণ সহ দেখাবো। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আমার কথাগুলো সত্য কিনা। এই আলাপ শুরু করতে হলে আমাদের প্রথমে ফিরে যেতে হবে 2025 সালের অক্টোবর মাসে। তখনও নির্বাচনের 4 মাস বাকি। তারেক রহমান মিডিয়া সাক্ষাৎকার দিতেছেন 17 বছরের মধ্যে প্রথমবার বিবিসি বাংলার সাথে। সেই সাক্ষাৎকারে তারেক রহমান 3টা কথা কইছিলেন। প্রথম কথা, বাংলাদেশ সবার আগে, আমি আমার দেশের মানুষের স্বার্থ সবার উপরে রাখবো। ইংরেজিত কইছিলেন বাংলাদেশ কামস ফার্স্ট। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। দ্বিতীয় কথা উনি কইছিলেন অবশ্যই আমি আমার পানির ন্যায্য হিস্সা চাই, অবশ্যই আমি আর একটা ফেলানিকে কাটা তারে ঝুলতে দেখতে চাই না। এই কথাটা শুনে আমার গায়ে কাটা দিছিল। ফেলানির নাম, যে ফেলানি হয়ে গেছে বাংলাদেশে ভারতের সীমান্ত অত্যাচারের প্রতীক, সেই ফেলানির নাম তারেক রহমান উচ্চারণ করলেন, বললেন আর না। তৃতীয় কথা, ভারত যদি একজন স্বৈর শাসককে আশ্রয় দিতে চায় এবং বাংলাদেশের মানুষের কাছে অপ্রিয় হইতে চায়, সেটা তাদের পছন্দ। বাংলাদেশের মানুষ দূরত্ব রাখার সিদ্ধান্ত নিছে, আমাকে আমার জনগণের পাশে দাঁড়াইতে হবে। বাংলাদেশের মানুষ দূরত্ব রাখার সিদ্ধান্ত নিছে, এটা সে বলছে। আমরা পরে দেখব সেই দূরত্বটা কেমন রক্ষা হইতেছে, সে কিভাবে জনগণের পাশে দাঁড়াইছে তারেক রহমান। এই কথাগুলো শুধু তারেক রহমান বলেনি, বিএনপি পুরা লিডারশিপ র্যাঙ্ক এন্ড ফাইল একই সুরে কথা বলছে। এটাই ছিল তাদের ন্যারেটিভ। আমি আপনাদের দলিল দেখাই। 2024 জানুয়ারি মাস যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেলেন বাংলাদেশের বিজেপি সদস্য মোহাম্মদ রাইসুদ্দিন। 6 দিন পরে লালমনিরহাটে পাটগ্রামে আবার গুলি, আবার মৃত্যু। এইবার নিহত হইলেন রফিউল ইসলাম তুকলু। তো রিজভি ভাই কেসি গেটের ভিতরে বসে স্লোগান দেওয়া সবাই মাঝে মাঝে প্রেস কনফারেন্সও করতেন। উনি কইলেন বিএসএফ বাংলাদেশিদের পাখি শিকার করার মতো গুলি করে মারে, আন্তর্জাতিক আইনে এটা গুরুতর অপরাধ। ঠিক একই সময় বিএনপি স্ট্যান্ডিং কমিটি বিবৃতি দিল, এই যে এটা এখনো পাবেন ওয়েবসাইটে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলায় হয় দিল্লির সাথে শেখ হাসিনার আজ্ঞাবহ স্থায়ী রাজনৈতিক বোঝাপড়ার ফলাফল বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্ত হত্যার বিষয়ে নীরব থাকা। বিএসএফ বাংলাদেশের সীমান্তকে রক্তের খেলায় পরিণত করছে। এটা বাংলাদেশের জনগণকে হাঁটু গেড়ে রাখার আধিপত্যের বার্তা। ঠিক 2 মাস পরে 2024 সালের মার্চ মাসে নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেলেন আলামিন। একই রাতে লালমনিরহাটের আদিতমারি সীমান্তে গুলি খেয়ে আহত হয় লিটন মিয়া, তাকে বিএসএফ তুলে নিয়ে গেল। পরে ভারতীয় হাসপাতালে তার মৃত্যু হইল। মির্জা ফখরুল বিবৃতি দিল, দামি সরকার আর মন্ত্রীরা চুপ করে আছে। একজন বাংলাদেশিকে গুলি করে মারার পর আর একজনকে তুলে নিয়ে যাওয়ার পরেও তারা একটা কথাও বলেনি। প্রতিবাদের কথা তো দূরে থাক, এই দামি সরকারের আজ্ঞাবহ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের নাগরিকদের জীবন অনিরাপদ। ক্ষমতা টিকায় রাখতে তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দুর্বল করতেও দ্বিধা করে না। এটা মনে রাখবেন, সীমান্ত হত্যায় হাসিনা প্রতিবাদ করেনি জন্যে সে বলতেছে ক্ষমতা টিকায় রাখতে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল করতে দ্বিধা করে না। আমরা দেখব বিএনপি ক্ষমতায় আসার পরে কি করছে। দামি সরকার, আজ্ঞাবহ পররাষ্ট্রনীতি, খুব বড় বড় কথা, সার্বভৌমত্ব বিসর্জন। 6 এপ্রিল 2026 পাটগ্রাম